ব্যাটের উপর নির্ভরশীলতা বাড়লেও কমছে রাজস্ব আদায়। কোষাগারে জমা নিয়ে সংশয় দাতাদের, সংগ্রহের কৌশলগত জটিলতায় কারণ ফাঁকি দেওয়ার পথ বন্ধের পরামর্শ বিশেষজ্ঞের। এলসি খোলায় বিধি নিষেধের শিথিলতায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে কাঁচামাল আমদানি রফতানি। কার্গো হ্যান্ডলিং ছুঁয়েছে 12 কোটি মেট্রিক টন, কন্টেইনারেও রেকর্ডের পথে। ভূগর্ভস্থ পানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ, সতর্কতা হিসেবে বোরো চাষে নিরুৎসাহিত করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। চলন বিলে কচুরিপনার আধিক্যে ব্যাহত ইরি রোপণ। সংস্কারের 1 বছরের মধ্যে আবারও বেহাল দশা বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক। 55 কিলোমিটার দীর্ঘ সড়কে নিয়ম মেনেই হয়েছে কাজ, দাবি সড়ক বিভাগের। এবং অবৈধ অভিবাসী ঠেকাতে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করতে চান ট্রাম্প। সংবিধান সংশোধন ছাড়া নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব নয়, জানাচ্ছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই বিএনপির লং মার্চের খবর জানবো। আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। আমরা সরাসরি যাব তার কাছে। সালেহ, ভারতের যে আগরতলা অভিমুখে আজকে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে লং মার্চ সেটি কিন্তু এখন সড়কে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে গাড়িবহর ছুটছে ভারতের আগরতলা অভিমুখে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকে শুরু হয় এই লং মার্চ, যেখানে বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী তারা রয়েছেন এই লং মার্চে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িবহর ছুটছে সে রাস্তায়। এখন এই মুহূর্তে আমরা যে নারায়ণগঞ্জ এলাকায় রয়েছে, নারায়ণগঞ্জ পার হচ্ছি। সামনে ভৈরবে একটি পথসভা করার কথা রয়েছে এই লং মার্চের আয়োজকদের, এবং সেখান থেকে আবারও তারা আগরতলার উদ্দেশ্যে রওনা দিবেন এবং যেখানে আখাউড়া স্থলবন্দরে তারা একটা সমাবেশ করার কথা রয়েছে এবং সেই সমাবেশে তারা বক্তব্য রাখবেন। এবং তারা জানিয়েছেন যে আসলে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো এবং তাদের উগ্রবাদী সংগঠনগুলি বাংলাদেশের সহকারী হাইকমিশন যে হামলা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, তার প্রতিবাদেই আজকে এই লং মার্চ। এবং আজকে সকাল 9টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়েছে। সেই লং মার্চটি কিন্তু এখন ছুটছে ভারতের আগরতলা অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক গাড়িবহর রয়েছে এই বিএনপির লং মার্চের সামনে। অনেকটা দূর চলে গিয়েছে এই লং মার্চ। আমরা মাঝামাঝি অবস্থান করছি। এই লং মার্চের যে আজকের উদ্দেশ্য সেটি হচ্ছে ভারতের যে অপপ্রচার, ভারতের মিডিয়ার অপপ্রচার এবং ভারতের বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলোর যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং বাংলাদেশের বিরুদ্ধে যে তার অবস্থান নিয়ে যে ধরনের কর্মকাণ্ড করছেন তার বিরুদ্ধেই আজকে এই প্রতিবাদেই লং মার্চ করছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপির যখন আজকে যে লং মার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ তারা করবেন না এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদেরকে প্রতিরোধ করার কিন্তু ঘোষণা তিনি দিয়েছেন। একই সঙ্গে লং মার্চটি দেখছেন যে চলছে ভারতের আগরতলা অভিমুখে। আজকে বিকেল নাগাদ এই লং মার্চটি পৌঁছবে আখাউড়া স্থলবন্দর এবং সেখানে একটি পথসভা করার কথা রয়েছে এবং এই প্রতিবাদ মূলত ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আজকে এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে। এই ছিল আমার কাছে এই লং মার্চের সবশেষ খবর। বিএনপির 3 সহযোগী সংগঠনের লং মার্চের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এবার বাণিজ্য প্রসঙ্গ। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধি নিষেধের শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডলিং 32 লাখ ছাড়াচ্ছে আর কার্গো পণ্য হ্যান্ডলিং হচ্ছে 12 কোটি মেট্রিক টনের বেশি। শেখাউদ্দিপুর কেমন সে খবর জানাচ্ছেন কমল দে। সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত। আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায়
চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি, বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসেবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে BFIU। শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা বঙ্গবন্ধু ট্রাস্টে টাকা দিয়েছেন এবং টাকা কি কাজে ব্যবহার হয় এ সংক্রান্ত তথ্য আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রদান করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। রাজস্ব সংগ্রহে ভ্যাটের উপর নির্ভরশীলতা বাড়লেও কমছে আদায়। এরই মধ্যে ভ্যাট দাতাদের অভিযোগ, তারা নিশ্চিত হতে পারছেন না তাদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে সঠিকভাবে জমা হচ্ছে কিনা। এজন্য আদায় ব্যবস্থাপনার জটিলতাকে সামনে আনছেন তরুণ প্রযুক্তিবিদরা। ভ্যাট আদায় বাড়াতে ফাঁকির পথ বন্ধের পাশাপাশি সঠিকভাবে আইন প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। এনবিআর বলছে সে পথেই হাঁটছে সংস্থাটি। ফরহাদুর রহমানের রিপোর্ট। সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত ভ্যাট দেওয়া। খোলা বাজারে কিনলে আমি এই টাকাটা কম পাইতাম। আমাদের এখানে ভ্যাট রিডিউস করার বা কমানোর কোনো সুযোগই নেই। সুপার শপ ও নামিদামি প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে সর্বোচ্চ খুচরা মূল্যের উপর ভ্যাট বা মূসক দিতে বাধ্য হন ক্রেতা। যদিও একই পণ্য সাধারণ দোকানপাট ও বাজার থেকে খুচরা মূল্য পরিশোধ করে কেনার সুযোগ পান ভোক্তা। মোটামুটি বড় বড় দোকানই আছে, সব গুডসই আছে, কিন্তু ওরাও তো ভ্যাট দিচ্ছে কিনা জানি না। ওরা কোনো ক্যাশ মেমো দেয় না আমাদেরকে। ভ্যাটের বিষয় হলো আমাদের দোকান মালিক যারা আছে তারা এটার বিষয়, সিটি কর্পোরেশন থেকে এগুলো লিসে আনছে তারা এগুলা করে। পণ্য বিক্রির দোকান বা সেবাদানকারী প্রতিষ্ঠান ভেদে যেমন ভ্যাট আদায় ব্যবস্থাপনায় বৈষম্যের চিত্র তুলে ধরছেন ক্রেতারা, তেমনি আদায়কারীকে বিভিন্ন সময় পুরস্কার ও সম্মাননা দেয়া হলেও কোনো স্বীকৃতি পান না ভ্যাট দাতারা। আমরা চাই যে ভ্যাটটা এমনভাবে জিনিসটাকে অ্যাড করা হয় যেন আমাদের পর্যন্ত বার্ডেনটা না পড়ে। আমি টাকা দিব কিন্তু তারা মূসক দিবে না, তাদের প্রতিষ্ঠানের নামে দিবে, এটা কেমন নিয়ম? অথচ রাজস্ব আয়ের বড় অংশের অর্থের যোগান আসে এই ভ্যাট থেকেই। যদিও এনবিআর এর হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এনবিআর এর আদায়। শুধু তাই নয়, গত বছরের একই সময়ের তুলনায় বরং ভ্যাটের আদায় কমেছে আমদানি ও স্থানীয় পর্যায়ে। তরুণ প্রযুক্তিবিদরা মনে করেন আদায় প্রক্রিয়ার জটিলতা দূর করতে পারলে বাড়বে ভ্যাটের পরিমাণ। আমার যে ভ্যাট সেটা ওই দোকানদারের বা যে আমাকে সার্ভিস প্রদান করতেছে তার অ্যাকাউন্টে এটা রাখারই দরকার নাই। সুতরাং আমার ভ্যাট যখন আমি প্রদান করব এটা সাথে সাথে রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। অ্যাপস এবং ওয়েবের ব্যবহার করতে হবে। আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে খুচরা মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকার কথা থাকলেও তা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। রয়েছে কর ফাঁকির প্রবণতাও, যা লক্ষ্যমাত্রা পূরণে বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভ্যাট অথরিটির মাঠ পর্যায়ে সে ধরনের ড্রাইভ দরকার, যাতে দৃশ্যত মানুষ বুঝতে পারে যে আইনগতভাবে কোনো পার্থক্য নাই, প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এনবিআর বলছে ভ্যাট আদায়কে সহজ করতে নানামুখী উদ্যোগে কাজ করছে সংস্থাটি। বিজনেস কমিউনিটিকে দোষারোপ করার আগে বলতে চাই যে আমি একটা এনবিআর পিপল হিসেবে আমরা কতটা সেখানে কাজ করছি। আমাদের যারা সংগ্রাহক তাদের কিন্তু আরো ভিজিলেন্ট হতে হবে। ভ্যাট আদায়কে সহজ করতে এনবিআর কর্মকর্তাদের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 10 জুলাই পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। একই সঙ্গে চলছে ভ্যাট সপ্তাহ। বর্তমানে সরকারের রাজস্ব আয়ের বড় অংশ
মূল্য সংযোজন কর বা ভ্যাট, পরোক্ষ এই কর নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। ভ্যাটের নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের মূসক নীতির সদস্য জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। জি, আমরা তো জানি আসলে যে এই ভ্যাটটা জনগণের সবাইকেই দিতে হয় ভ্যাটটা, কিন্তু যদি বছরে 50 লাখের কম টার্নওভার হয় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের, তাহলে কি তাদেরকেও ভ্যাট দিতে হয় কিনা বা ভ্যাটের আয় মানে আওতায় আনা হয় কিনা, এই প্রশ্ন দিয়ে আপনার কাছ থেকে। সুন্দর প্রশ্ন। সবাইকে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের শুভেচ্ছা। আমাদের আপনি জানেন ভ্যাট হচ্ছে ভোক্তা কর, এক্সপেন্ডিচার ট্যাক্স বলা হয়। এটা জাতীয় রাজস্ব বোর্ড 1991 সালে প্রথম প্রবর্তন করে। ভ্যাট যখন প্রবর্তন করতে গিয়েছিল তখন অনেক রকমের বাধা বিপত্তির আমাদের সম্মুখীন হতে হয়েছিল। অনেকেই বলেছেন ভ্যাট বুঝি না। আজকে সময়ের বিবর্তনে ভ্যাট বাংলাদেশের সবচেয়ে বড় কর ব্যবস্থা। 50 লক্ষ পর্যন্ত টার্নওভারের কথা নতুন আইন যখন আমরা বাস্তবায়ন করতে গিয়েছি, এটা তখন এসেছে যে এই দেশের আর্থসামাজিক পরিবেশ বিবেচনায়, ব্যবসায়ীদের সামর্থ্য বিবেচনায় 50 লক্ষ টাকা পর্যন্ত টার্নওভারকে ভ্যাটের আওতা বহির্ভূত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। সরকারের বর্তমান যে নীতি এবং দেশের যে বর্তমান আর্থিক অবস্থা, তাতে আমাদের অর্থ দরকার এবং সে অর্থ জনগণের কাছ থেকে আসবে। সেই ক্ষেত্রে 50 লক্ষ টার্নওভারের যে বিষয়টা এটা আলোচিত হয়েছে, নীতির মেম্বার হিসাবে কিছু বিষয় গোপনীয়। শুধু আমি এটা বলছি এটা বিবেচনা করা হবে এবং হয়তো 50 ওভারের যে স্ল্যাব সেটা কতটুকু রাখা হবে এবং কি পদ্ধতিতে রাখা হবে সেটা এই বছর বাজেট সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, এই বছর সিদ্ধান্ত নেওয়া হবে। আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন বা সরকারি সেক্টরে কাজ করেন, ভ্যাটের আওতায় যখন তারা আসেন তখন কিন্তু কেটে নেওয়া হয় ভ্যাট। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছেন, দেখা গেছে, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আমার বেতন যদি হয় 30,000 টাকা মাসিক বেতন, তাহলে আমাকে ভ্যাটের আওতায় আমি চলে আসবো এবং ভ্যাট দিতে হবে। কিন্তু যার মাসিক ইনকাম 60,000 বা 70,000 টাকা, খুচরা ব্যবসায়ী যারা আছেন, তাদের তো ভ্যাটের আওতায় আনা হয় না। ওই যে 50 লক্ষ টাকা বহির্ভূত, 50 লক্ষ টাকা তারা ভ্যাটের মধ্যে নাই। বার্ষিক টার্নওভার যদি 50 লক্ষ টাকা হয় তারা ভ্যাটের আওতায় নেই। আর যেটা হচ্ছে আপনি বললেন যে বিল নেওয়ার সময় যেটা কেটে নেওয়া হয় সেটা হচ্ছে যে সোর্স ভ্যাট। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। লিমিটেড ফার্ম হলে বা কোনো কোম্পানি হলে, কর্পোরেট প্রতিষ্ঠান হলে তাদের কাছ থেকে এটা কেটে নেওয়া হয়, এটা আইন। এবং এই ভ্যাটের যে টোটাল ইনসিডেন্স, এটা আসলে কিন্তু ভোক্তার উপরে যায়। এটা না দোকানদারের, না ব্যবসায়ীর, না যিনি কেটে নেন তার। যেমন আমি যদি একটা চকলেট কিনি তাহলে এই ভ্যাটটা আমি দিলাম, কিন্তু ভ্যাট চকলেটটা যিনি বানিয়েছেন, মাঝখানে যিনি বিক্রি করেছেন, ততগুলো হাত বদল হয়েছে, প্রত্যেকে এটা প্রফিট শেয়ার করেছেন, কেউ কিন্তু ভ্যাট দেন না। ভ্যাট দিয়েছে কে? আমি বা আপনি, শুধুমাত্র ভোক্তা ভ্যাটটা দিয়েছে। আস্থার কি কোনো সংকট আছে? আমরা দেখি যে ভ্যাট দিতে অনেকেই অনীহা, অনেক রকমের অনেক কিছুই থাকে। এটা কি আস্থার কোনো সংকট আছে কিনা? আপনারা সঠিকভাবে আস্থা তৈরি করতে পারেননি বা সক্ষম হননি দেখে কি ভ্যাট দিতে অনীহা প্রকাশ করছে কিনা? আস্থার সংকট আসলে মূলত দুই রকম। একটা হচ্ছে ভ্যাট যিনি দিচ্ছেন, যিনি সংগ্রহ করছেন এবং যারা আদায় করছেন। তো যারা আদায় করছেন কর্মকর্তাদের সাথে যারা ভ্যাট সংগ্রহ করছেন তাদের সঙ্গে একটা আস্থার সংকটের ব্যাপার আছে। তারা মনে করছেন যে কর্মকর্তারা তাদেরকে অনেক ক্ষেত্রেই যা বাঞ্ছনীয় নয় তা বলছেন, তা করতে বলছেন, অবৈধ টাকা পয়সা চাচ্ছেন। আবার যার যেটা ব্যবসায়ীদের মধ্যে যার যেটা দেয় না, তিনি সেটা দিচ্ছেন না। এই দুই অভিযোগ আছে। আসলে সরকারের পক্ষে টাকা আদায় করাটা একটা অপছন্দের কাজ। এই টাকা আদায় করতে গেলে নানান রকমের সংকট দেখা দেয়। অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ আসে, সেগুলো মানে সত্য না। আবার কিছু কিছু অভিযোগ সত্য। সত্য অভিযোগগুলোর ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিই। অসত্য অভিযোগগুলোর ক্ষেত্রে তখন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আর সাধারণ মানুষের আস্থার যে বিষয়টা, সেটা আসলে আমরা ব্যাপক প্রচারণার পদক্ষেপ নিয়েছি। বিভিন্ন রকমের টিভি বিজ্ঞাপন বানিয়েছি, পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে। আমরা চেষ্টা করছি এটাকে প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় করার জন্য। আচ্ছা, সেই চেষ্টা আমরাও আশা করছি যে সফল হবে। কিন্তু নানান জায়গায় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে কিন্তু সংস্কার হচ্ছে নানান জায়গায়। আপনাদের এই সেক্টরটাতে কোনো সংস্কার হচ্ছে কিনা বা সেটা হলেও কেমন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা ম্যাসিভ অটোমেশনের পদক্ষেপ নিয়েছি। বর্তমান সরকার যেটা মিন করেন, এই আমাদের আগস্ট 5 পরবর্তী যে সরকার, তারা সকল ক্ষেত্রে অটোমেশনকে জোর দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমার চেয়ারম্যান
জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান FCMA, উনিও তাই বলছেন। আমরা অনেকগুলো মিটিং করেছি। এখন যেগুলো বিভিন্ন ছোট ছোট করে বিভিন্ন সেক্টরে অটোমেশন করা আছে, সেটাকে একটা সমন্বিত স্মার্ট ভ্যাট ব্যবস্থা, অনলাইন ভিত্তিক ভ্যাট ব্যবস্থা, যেখানে একজন মানুষ ঘরে বসে সকল সেবা পাবেন, তাকে অফিসে যেতে হবে না, সেটার উদ্যোগ নেওয়া হয়েছে। হয়তো খুব শিগগিরই আমরা এটা আলোর মুখ দেখাতে পারবো। আচ্ছা, বিদেশে পড়াশোনা করতে যাওয়া, স্কলারশিপ বা এই যে বা আর্থিক পুরস্কার দেওয়ার ক্ষেত্রে মানে ভ্যাটের নিবন্ধনটা এটা কি কোনো সম্পর্ক আছে কিনা? এটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে যারা সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছেন তাদের পিতামাতা কর দিচ্ছেন কিনা এটা সরকার দেখতে পারে। এটা খুব ভালো একটা আইডিয়া। সময় টিভিকে ধন্যবাদ এরকম একটা আইডিয়া জেনারেট করার জন্য। আমি মনে করি যে যারা পাবলিক স্কুলে পড়াশোনা করছেন, বৃত্তি নিয়ে পড়ছেন, বৃত্তি নিয়ে সরকারি টাকা নিয়ে বিদেশ যাচ্ছেন, তাদের ব্যাকগ্রাউন্ড দেখা দরকার। তাদের বাবা, তাদের মা, তাদের ভাই বোন, তারা আয়কর নিবন্ধিত কিনা, তারা ভ্যাট দিয়েছে কিনা, দিলে কতটুকু দিয়েছে, এবং যারা বেশি দিয়েছে তাদের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের একটা প্রাধান্য থাকা উচিত। তবে যারা কৃষিকাজ করেন বা অ্যাবসলিউটলি যারা গ্রামে থাকেন, তাদের বিষয়টার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া নির্ধারণ করা যেতে পারে। আচ্ছা, একজন সচেতন ভ্যাটদাতা বছর জুড়ে তার দেয়া ভ্যাটের হিসেব রাখতে চাইলে সেটা ভ্যাট প্রোফাইল সংরক্ষণের সহজ কোনো উপায় আপনাদের কাছে আছে কিনা? বা এখন তো আপনারা ভ্যাট মানে আহরণকারী ব্যবসা প্রতিষ্ঠানকে শনাক্ত করছেন, কিন্তু যিনি আসলে ভ্যাট দেন সেই সাধারণ ভোক্তাকে শনাক্ত করার কোনো উপায় বা তাকে প্রত্যক্ষভাবে কোনো সুবিধা দিয়ে সম্মানিত করা বা উৎসাহিত করার জন্য কোনো পুরস্কারের ব্যাপার কোনো? আমি প্রশ্নের শেষ দিকটাতে আসি। প্রতি বছরই আমরা ভ্যাট দিবসে আমাদের সেরা ভ্যাট দাতাদেরকে পুরস্কৃত করি, এবং যারা পুরস্কৃত হন তারা খুব সুন্দরভাবে ভ্যাটের অ্যাকাউন্টস মেনটেন করেন। তাদের সে সমস্ত তথ্যপত্রের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ নেয় এবং বেশি তারা ভ্যাট দিয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করি শনাক্ত করার জন্য। এবং অ্যাকাউন্টস, কেবল ভ্যাটটা হচ্ছে আসলে অ্যাকাউন্টস ভিত্তিক একটা কর ব্যবস্থা, যেখানে করের উপর কর হবে না। যেমন একটা লোক চট্টগ্রাম থেকে সে তুলা আমদানি করেছে, সেটার দাম ছিল 100 টাকা। তুলা থেকে সুতা বানিয়েছে, সেটার দাম 200 টাকা। তুলার যে 15 টাকা সে উনি ট্যাক্স দিয়েছেন, সেটা কিন্তু সুতার ক্ষেত্রে দেবে না। সুতা থেকে কাপড় বানালে সেটা 200 টাকা। এখানে 60 টাকা ট্যাক্স, যেহেতু আগে 45 টাকা বা 30 টাকা দেওয়া আছে, সেই টাকাটা উনি দেবেন না, সেটা তিনি অ্যাডজাস্ট করবেন। তো যেখানে করের উপরের কর যেন আরোপিত না হয় এবং এই ব্যবস্থার সুবিধা যেন করদাতা নিতে পারে, সেই জন্য এটা অ্যাকাউন্টস মেনটেন করতে হবে আপনাকে। আচ্ছা, জনগণ যে ভ্যাট দিবে তাদের সুযোগ সুবিধা কিভাবে, মানে তারা সেটা রিটার্ন পাবে, এটার প্রচারণার জন্য আপনারা তো উদ্যোগ নিয়েছেন, বললেন যে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা করে থাকি, সেটা কি আসলে? অ্যাকচুয়ালি একজন নাগরিক, আমিও তো একজন নাগরিক, আমরা যে ট্যাক্সটা দিই সেই ট্যাক্সটা সরকারের খাতে যাওয়ার পরে সরকার আমাদের জন্য যে সমস্ত পাবলিক ফ্যাসিলিটিস তৈরি করছে, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, এয়ারপোর্ট, আরও অনেক কিছু, যেগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, সেটা জনগণকে জানানোর জন্য সেটা জনগণকে বিভিন্নভাবে জানানো হচ্ছে, জানাচ্ছি আমরা, আরও বেশি করে আমরা জানানোর ব্যবস্থা নিয়েছি। এবং এবং এই কর প্রদানটাকে ইতিবাচক করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে একটা ব্যাপক প্রচারণার পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে ভ্যাট এবং আয়কর খাতে। জনাব বেল্লাল হোসাইন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ। সময় টিভি কর্তৃপক্ষ এবং যারা দর্শক আছেন তাদেরকে আবারও ভ্যাট দিবসের শুভেচ্ছা, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। জনাব মোহাম্মদ বেল্লাল হোসাইন চৌধুরী আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন স্টুডিওতে। সংস্কারের 1 বছরের মধ্যে আবারও বেহাল দশা রাজশাহীর বানেশ্বর হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের। কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ, কোথাও উঠে গেছে কার্পেট। ঠিকাদাররা কাজ শেষ করলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে গেছে বাঘা ও চারঘাট বাজারের 1.5 কিলোমিটার অংশের সংস্কার কাজ। তবে নিয়ম মেনেই কাজ হয়েছে, দাবি সড়ক বিভাগের। হাবিবুর রহমান পাপ্পর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া মোড়ে ঢালাই করা সড়কের উপর নতুন করে বিটুমিন, বালু ও ছোট পাথর দিয়ে চলছে সংস্কার কাজ। স্থানীয়রা বলছেন দফায় দফায় সংস্কার হলেও টিকছে না সড়ক। নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ঢালাই সহ ভেঙে গেছে, দিয়ে এটা রিপেয়ারিং করতেছে। এরা কাজটা করার দেখা যাচ্ছে 6-7 মাসের মাথাতে এটা ভেঙে গেছে। 2023 সালের ডিসেম্বরে রাজশাহীর বানেশ্বর হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সংস্কার ও চওড়া করা হয়। বছর ঘুরতে না ঘুরতেই সেই মহাসড়কের নাজুক অবস্থা। গত বর্ষায় সড়কটির রাজশাহী, নাটোর ও পাবনা জেলার অন্তত 20টি স্থানে তৈরি হয় খানাখন্দ। পরে দফায় দফায় করা হয় মেরামত। এছাড়া ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে গেছে একই প্রকল্পের চারঘাট বাজার এলাকার 500 মিটার ও বাঘা বাজারে 1100 মিটার সড়কের কাজ। বিভিন্ন
বিভিন্ন অফিসিয়াল জটিলতার জন্য এরা ঘর দরজা না ভাঙার জন্য এই রাস্তার কাজ বন্ধ আছে। বাজেট অনুযায়ী এটা যে বাস্তবায়ন হয়নি, এর জন্য আসলে সাধারণ মানুষ, সাধারণ যারা গাড়ি চালায় তারা আসলে ভুক্তভোগী হচ্ছে। চটি চলে গেছে, আরো টিনেটে ফাটে গেছে, বসে গেছে, রাস্তা কোনোদিন ভালো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা তো এটা আপনার এটার দিকে নজর দেয়নি, নজর দিলে হয়তো মান আরো উন্নত হইতো। এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক বিভাগের দাবি পুরো প্রকল্পের কাজই হয়েছে নিয়ম মেনে। 1-1.5 মাসের মধ্যেই ঠিকাদার পেয়ে যাব, 1.5 মাসের মধ্যে আর কি। আর যেহেতু আমরা ল্যান্ড বুঝে পেয়েছি, ওই স্থাপনাগুলো অপসারণপূর্বক আমরা দ্রুত কাজ সমাপ্ত করব। 2020 সালে শুরু হয় বানেশ্বর ঈশ্বরদী 55 কিলোমিটার দীর্ঘ এ আঞ্চলিক মহাসড়কের কাজ। সংস্কারে ব্যয় হয়েছে 554 কোটি টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে দিয়েই চলছে লেনদেন। এই বাজারের 3টি সূচকই সকাল থেকেই ঊর্ধ্বমুখী। সবশেষ খবর আমরা জানবো। আমরা চলে যাব ডিএসসির ওয়েবসাইটে। আজকের শেয়ার বাজারের সর্বশেষ যে তথ্যগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা ডিএসসি এক্স সূচক যেটি রয়েছে, আমরা যেখানে আছে এখন দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স বা প্রধান সূচক যেটি, সেটি হচ্ছে 5158 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং ডিএসসি এস ইন্ডেক্স 1150-এর উপরে এবং ডিএসসি এস বা বাছাইকৃত যে সূচকটি রয়েছে সেখানে 1901। একটু আগে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শুরু হয়েছিল, কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে 3টি সূচকই কিন্তু নিম্নমুখী। আমরা যদি একটু দেখি গ্রাফিক্যাল, যদি একটু দেখি আমরা গ্রাফটা, তাহলে 10:30 পর্যন্ত কিন্তু আসলে ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু 10:30টার পর আস্তে আস্তে কিন্তু নিম্নমুখী হয়েছে এবং 3টি সূচকই, প্রধান সূচক বলি বা সরিয়া সূচক বলি বা বাছাইকৃত সূচক বলি, 3টি সূচকই কিন্তু আসলে একেবারেই দেখতে পাচ্ছি যে আমরা নিম্নমুখী। আর আমরা যদি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো যে মার্কেটের যে অবস্থা, সেই অবস্থাগুলো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে যে ট্রেডিং যেগুলো করেছে এশিয়াটিক ল্যাব যেটি রয়েছে, এশিয়াটিক ল্যাব এখন পর্যন্ত প্রতিটি শেয়ার এশিয়াটিক ল্যাবের বিক্রি হয়েছে 37 টাকায় এবং এটা সর্বোচ্চ বিক্রি হয়েছে 37.40 পয়সায় এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 35.20 পয়সায়। এবং আমরা যদি দেখি যে বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে রয়েছে, অরিয়ন ফার্মা তৃতীয় অবস্থানে রয়েছে এবং সাইহাম কটন সেটি 4 নম্বরে এবং অরিয়ন ইনফিউশন রয়েছে 5 নম্বরে। আমরা আসলে দেখতেছিলাম যে আসলে 5টি শীর্ষ কোম্পানির এবং তাদের লেনদেন আমরা দেখতে পেলাম কি অবস্থা আছে। আমাদের আসলে মার্কেট আপডেট আমরা আবারও হয়তো একটু সময় কম থাকায় আমরা হয়তো দেখাতে পারছি না আপনাদেরকে, তবে মার্কেট আপডেট এ পর্যন্ত ডিএসসির এটাই ছিল ওয়েবসাইট থেকে। দেখছেন এই সময়ের বাণিজ্য। ভূগর্ভস্থ পানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ, যে কারণে আগামীতে খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হওয়ার শঙ্কা দেখেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। তাই চলতি পুরো মৌসুমে ধান চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। বিকল্প হিসেবে তেল ও ডাল জাতীয় ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। বিএমডিএ ও কৃষি বিভাগের দাবি, ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। বরেন্দ্র এলাকায় মাসখানেক ধরে চলছে আমন ধান ঘরে তোলার কাজ। আবার অনেক কৃষক ধান ঘরে তুলে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু বোরো চাষে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। বিএমডিএ এর দাবি, ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করায় গত কয়েক দশকে আশঙ্কাজনকভাবে কমেছে পানির স্তর। বেগ পেতে হচ্ছে বড় মৌসুমে পানি সরবরাহে। তাই ধানের বদলে তেল ও ডাল জাতীয় ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। নতুনভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই প্রকল্পগুলা আগামীতে বাস্তবায়িত হলে
আমরা আশা করছি ভূগর্ভস্থ পানির উপর চাপটা অনেক কমে যাবে। আশা করতেছি যে এই অঞ্চলে ওনারা যে ডিসিশনটা নিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠে কাজ করছে। গত 3 দশকে বরেন্দ্র এলাকায় স্থানভেদে পানির স্তর প্রায় 150% নেমেছে বলে দাবি সেচের ডিপ অপারেটরদের। পানির স্তরটা আপনার দিল্লির প্রতি বছরে নামছে আপনার এখন হলো 230 ফিট, এখন আমরা বোলিং দিয়েছি 130 ফিট, তাহলে 170 ফিট আপনার ঘাটতি থেকে গেছে। ডাল চাষের যে ফসল এলাতে একবার পানি দিলে যথেষ্ট। পুরো মৌসুমে 1 বিঘা জমির ধান চাষে 400 ঘন্টা ভূগর্ভস্থ পানি প্রয়োজন পড়ে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের গাজীপুরের কম্বলপল্লীতে। দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা। বিস্তারিত জানতে গাজীপুর কম্বলপল্লী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বাড়ছে এবং সিরাজগঞ্জে সেই শীতের তীব্রতা সহ কিন্তু উত্তর অঞ্চলে যে শীতের তীব্রতা সেটি কিন্তু আসলে বেড়ে চলেছে এবং এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের যে গাজীপুরের কম্বলপল্লীটি রয়েছে সেই কম্বলপল্লী কিন্তু আসলে ব্যস্ততা বেড়েছে। আমরা সকাল থেকে আছি সেই কম্বলপল্লীতে আমরা এবং সকাল থেকে যেটি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এই সিরাজগঞ্জের গাজীপুরের কম্বল যেহেতু কম দামে ভালো মানের কম্বল পাওয়া যায় সেই জন্য বিভিন্ন জায়গার পাইকাররা কিন্তু আসলে কম্বল কিনতে আসছে এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। কম্বল ব্যবসায়ীরা যেটি বলছে যে এবারে শীতের তীব্রতা ভালো থাকায় কিন্তু তাদের ব্যবসা বেচা কেনা আসলে একটু বেশ ভালো রয়েছে। তারা প্রতিদিনই বিভিন্ন জায়গায় সেই পণ্যগুলো কম্বলগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। পাশাপাশি অনলাইনেও কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু অনলাইন উদ্যোক্তা গড়ে উঠেছে, তারা কিন্তু অনলাইনে বিভিন্ন এই যে শীত জাতীয় পণ্য অর্থাৎ কম্বল, বিভিন্ন রকমের কম্বল, 22 রকমের কম্বল কিন্তু আসলে বিক্রি করছে। আমি একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলে সিরাজগঞ্জের গাজীপুরের যে এই শিমুলদার বাজারটি রয়েছে, শিমুলদার বাজারে দীর্ঘদিন আগে থেকে কিন্তু কম্বলপল্লী গড়ে উঠেছে এবং গার্মেন্টস এর ছোট ছোট টুকরো কাপড় তারা ব্যবসায়ীরা কিনে এনে এখানে মহিলাদের দ্বারা সেলাই করে সেই কম্বল কিন্তু আসলে বিক্রি করে এবং এই অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু এই গ্রামে গঞ্জে এই শিল্পের যে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু নারী পুরুষের এবং সেই সাথে শীতের যে 3-4 মাস এই ব্যবসাটি কিন্তু আসলে জমজমাট হয়ে থাকে এবং শীতের তীব্রতা যত বাড়বে এই বেচা কিনা আসলে তত বাড়বে। ব্যবসায়ীরা যেটি বলছে, পাইকারদের সাথে আমার কথা হয়েছে যে এখানের কম্বল কম দামে ভালো মানের কম্বল পাওয়া যায়, সেজন্য কিন্তু আসলে এখানকার কম্বলের বেশ চাহিদা রয়েছে এবং শীত বাড়ার সাথে সাথে সেই কম্বল বিক্রির যে পরিমাণ সেটি কিন্তু আসলে বাড়ছে। ব্যবসায়ীরা যেটি বলছে তাদের এখানে স্থানীয় বাজারে একটি ব্যাংক থাকলে কিন্তু এই যে আর্থিক লেনদেন অর্থাৎ নিরাপদভাবে আর্থিক লেনদেন তারা আসলে করতে পারতেন, সেটি কিন্তু আসলে তারা বলছে। তো এক কথা বলা যায় যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের গাজীপুরের যে কম্বলপল্লীর যে ব্যস্ততা সেটি কিন্তু আসলে বেড়ে চলেছে এবং বেচা বিক্রি বেশ ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জের গাজীপুরের কম্বলপল্লী থেকে আমার কাছে সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে সহকর্মী রিঙ্কু কুণ্ডু। অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হলো নেটওয়ার্কিং ইভেন্ট। সোমবার বনানী ক্লাব ব্যাংকুয়েট হলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 60টির বেশি বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আক্তার। সভাপতি ছিলেন সানাউল আরেফিন। এ সময় বক্তারা বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে এর বিকাশে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। মার্কেটিং ও ব্র্যান্ডের গুরুত্ব তুলে ধরে জাভেদ আক্তার এজেন্সি এবং ক্লায়েন্টদের পারস্পরিক বোঝাপড়ায় জোর দেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ দেশটির 14তম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারকে নিশ্চিত করে। কেবল নির্বাহী আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন সম্ভব নয়। Congratulations, you are now a citizen of the United States of America. Yes, we're going to end that because it's ridiculous. চলতি বছর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যার সমাধান। নির্বাচনে ভূমিধস জয়লাভের পরেও সে কথাই বলেছেন বারবার। তিনি তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন।
বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে কাজের সূত্রে কিংবা কোনো পর্যটক অথবা অবৈধ অভিবাসী যেভাবেই অবস্থান করুক না কেন, তাদের যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম নেয় তাহলে ওই শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হয়। ট্রাম্প বলেন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান। তবে বিশেষজ্ঞরা জানান যে এর মাধ্যমে সংবিধান লঙ্ঘন হবে, কারণ মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাহী আদেশ দিয়ে নাগরিকত্বের সংজ্ঞা পরিবর্তন করা সম্ভব নয়। এটি করতে হলে প্রথমে কংগ্রেসের উভয় কক্ষে 2/3 ভোটের সমর্থন প্রয়োজন। এরপর প্রয়োজন সংশোধনীগুলোর জন্য 3/4 অঙ্গরাজ্যের সমর্থন। গবেষণায় দেখা গেছে যদি এই ব্যবস্থা বাতিল করা হয় তবে 2050 সাল নাগাদ প্রায় 47 লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে। এতে জনসংখ্যা পরিবর্তন এবং অভিবাসী জনগণের প্রতি কট্টর মনোভাব আরও বাড়বে। বিশ্বের অনেক দেশেই জন্মসূত্রে নাগরিকত্বের পদ্ধতি অনুসরণ করা হয়। কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও 30টি দেশ এই পদ্ধতি অনুসরণ করছে। ট্রাম্প যদি দাবি করেন যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে, তবে এটি ভুল। তবে ট্রাম্পের পরিকল্পনা শুধু সাংবিধানিক সমস্যাই তৈরি করবে না, বরং এটি একটি সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণও হতে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।